উত্তর লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ডের মুখোমুখি বিক্ষুব্ধ জনতা। গুলি, টিয়ারশেল ও লাঠিপেটায় দমনের চেষ্টা, বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, ট্রাম্পের পদত্যাগ দাবি। আবার উত্তপ্ত ভারতের মণিপুর, মেইতেই যুব সংগঠনের নেতাদের গ্রেফতারের খবরে বিক্ষোভ, মুক্তির দাবি। পরিস্থিতি সামলাতে কারফিউ জারি, কয়েকটি জেলায় বন্ধ ইন্টারনেট। গাজা ইসরায়েলি হামলায় একদিনে নিহত অন্তত 41। হামাস নেতা মোহাম্মদ সিনওয়ারের মরদেহ উদ্ধারের দাবি। ত্রাণবাহী জাহাজ আটকে দেওয়ার নির্দেশ নেতানিয়াহুর। রাশিয়ার শত্রুর তালিকায় আর নেই যুক্তরাষ্ট্র, তবে জায়গা পেয়েছে জার্মানি। ঘনিষ্ঠ মিত্রদের তালিকায় চীন, ভারতের নাম। এবং ইতালিতে চলছে গণভোট। নাগরিকত্ব আইনসহ 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর মত দিচ্ছেন ভোটাররা। প্রস্তাব পাশ হলে লাভবান হবেন বাংলাদেশি সহ প্রায় 15 লাখ বিদেশি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। লস অ্যাঞ্জেলেসে মুখোমুখি অবস্থানে বিক্ষোভকারী ও ন্যাশনাল গার্ড সদস্যরা। বিক্ষোভ দমাতে গুলি, টিয়ারশেল ও লাঠি চার্জ করে পুলিশ। সেনা মোতায়েনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্রেট নেতারা। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশ ও নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনে সব জায়গায় সেনা মোতায়েন করা হবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। আকাশে হেলিকপ্টার, রাজপথে সেনা সদস্য, পুলিশের গুলি, টিয়ারশেলেও দমানো যাচ্ছে না বিক্ষোভ। উল্টো হাজার হাজার বিক্ষোভকারীদের মুখে পিছু হটেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দফায় দফায় চলে সংঘর্ষ, পাল্টাপাল্টি, ধাওয়া আর বিক্ষোভ মিছিলে উত্তাল লস অ্যাঞ্জেলেস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের প্রাণকেন্দ্র ডাউনটাউন পরিণত হয় জনসমুদ্রে। প্রথমে পুলিশ বাধা দিয়ে ব্যর্থ হলে পরে সেখানে মোতায়েন করা হয় সেনা সদস্যদের। এক পর্যায়ে মুখোমুখি অবস্থানে দাঁড়ায় সেনা জনতা। বন্ধ হয়ে যায় শহরের বড় বড় বেশ কয়েকটি সড়ক, মহাসড়ক। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে আশপাশের এলাকা। স্থানীয় সময় রোববার ভোরে লস অ্যাঞ্জেলেস সিটি হলের সামনে হেলমেট পরা সেনাদের অস্ত্র এবং হাতে ঢাল নিয়ে অবস্থান করতে দেখা যায়। দুপুরের পর ব্যাপক বিক্ষোভের শঙ্কায় আগে থেকেই সেখানে তাদের মোতায়েন করা হয়। গত শুক্র ও শনিবার টানা 2 দিন বিক্ষোভ ও সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ডের 2000 সদস্য মোতায়েনে আরও বেশি বিক্ষুব্ধ হয়ে ওঠে বিক্ষোভকারীরা। শুক্রবার ল্যাতিন অধ্যুষিত এলাকা প্যারামাউন্ট ডিস্ট্রিক্টে নথিবিহীন অভিবাসী গ্রেপ্তারে অভিযানে নামলে স্থানীয় লোকজন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রতিষ্ঠান ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান। এরপর থেকেই শুরু হয় বিক্ষোভ ও উত্তেজনা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিক্ষোভ দমনে প্রয়োজনে সব জায়গায় সেনা মোতায়েন করা হবে। লস অ্যাঞ্জেলেসে মেরিন সেনা মোতায়েনের হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি জানান, ক্যাম্প পেন্ডলটনে থাকা মেরিন সেনাদের মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এই মুহূর্তে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউন শহরের প্রাণকেন্দ্র। গত 2 দিনের তুলনায় আজকের এই বিক্ষোভ হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হয়েছে, উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউন শহর। বিক্ষোভ থামাতে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। তবে শেষ পর্যন্ত তারা কতটা সফল হবে তা এখন দেখার বিষয়। ডেমোক্র্যাট নেতারা বলছেন, এই বিক্ষোভে সেনা মোতায়েন করে পরিস্থিতির উত্তেজনা আরও বাড়িয়েছে। অপরদিকে রিপাবলিকান নেতারা মনে করছেন, সেনা মোতায়েন করে নিরাপদ করা হবে লস অ্যাঞ্জেলেসকে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ডাউনটাউন লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। আবারও উত্তপ্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। মেইতেই যুব সংগঠনের নেতাদের গ্রেফতারের খবরে বিক্ষোভে নামেন মেইতেই সম্প্রদায়ের মানুষ। এ সময় গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে রাজ্যে কারফিউ জারি করা হয়েছে। কয়েকটি জেলায় বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।
মেইতেই যুব সংগঠনের নেতাদের গ্রেফতারের খবরে শনিবার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মণিপুর। আরামবাই তেঙ্গল নামের মেইতেই গোষ্ঠীর যুব নেতাদের মুক্তির দাবি জানিয়ে এদিন ইম্ফলের রাস্তায় নামে শত শত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা চালায় সশস্ত্র নিরাপত্তা কর্মীরা। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পশ্চিম ইম্ফল, বিষ্ণুপুর সহ কয়েকটি জেলায় কারফিউ জারি করে মণিপুর পুলিশ। পাশাপাশি জেলা প্রশাসন থেকে জারি করা নিষেধাজ্ঞা মেনে চলতে নাগরিকদের অনুরোধ জানায় কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মণিপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় উত্তপ্ত জেলাগুলোয় ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশনা দেয়। এমন অবস্থায় মানবাধিকার কর্মীদের অভিযোগ, স্থানীয় নেতারা রাজনৈতিক স্বার্থে জাতিগত বিভাজনকে আরও উস্কে দিচ্ছেন। মণিপুরের ৩২ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ১৬% করে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের। মেইতেইরা সমতল ও অপেক্ষাকৃত সমৃদ্ধ অঞ্চল নিয়ন্ত্রণ করে, আর পাহাড়ি এলাকায় বাস করে কুকি জনগোষ্ঠী। গেল ২ বছরে রাজ্য জুড়ে একের পর এক সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২৫০ জন নিহত হয়েছেন, ঘরছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ। মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের মূল কারণ জমি ও সরকারি চাকরি সংক্রান্ত বিষয় বলে জানিয়েছে গণমাধ্যম। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। গাজা ইসরায়েলি সামরিক অভিযান আরও রক্তক্ষয়ী রূপ নিচ্ছে। একদিনে নিহত হয়েছেন অন্তত ৪১ জন ফিলিস্তিনি। এই পরিস্থিতির মধ্যেই হামাস নেতা মোহাম্মদ সিনওয়ারের মরদেহ উদ্ধারের দাবি করেছে তেল আবিব। এদিকে গাজামুখী মানবিক সাহায্যবাহী ইউরোপীয় জাহাজ ম্যাডলিনের যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করছে নেতানিয়াহু বাহিনী। আন্তর্জাতিক জলসীমায় এ পদক্ষেপকে যুদ্ধাপরাধ বলছে মানবাধিকার সংস্থাগুলো। এমন দৃশ্য এখন গাজায় আর অবাক করা কিছু না। পরিবারের স্বজনদের হারিয়ে বুক ভরা আর্তনাদ নিয়ে চোখের পানি ফেলা ছাড়া গাজাবাসীর আর করার যেন কিছুই নেই। রোববার গাজা উপত্যকার রাফা, খান ইউনিস, গাজা সিটি এবং জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অনেকেই। সবচেয়ে বড় হতাহতের ঘটনা ঘটে রাফাতে, যেখানে সাহায্যের জন্য জড়ো হওয়া জনতার উপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন নিহত হন, আহত হন শতাধিক। গাজার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে ২৭ মে থেকে পুনরায় চালু হওয়া সহায়তা বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশে এ পর্যন্ত ১২৫ জন নিহত ও ৭৩৬ জন আহত হয়েছেন। এই কেন্দ্রগুলোকে মানব কসাইখানা হিসেবে আখ্যা দিয়ে একে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এই পরিস্থিতির মধ্যেই নতুন এক দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলছে খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতালের নিচের একটি টানেল থেকে তারা উদ্ধার করেছে হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ারের মরদেহ। সেনাবাহিনীর মতে মে মাসেই তাকে হত্যা করা হয়েছিল, আর এখন ডিএনএ পরীক্ষা করে তা নিশ্চিত হয়েছে। তবে গাজা সরকারের দাবি এমন তথ্য মন গড়া এবং প্রমাণহীন। এর মধ্যে আন্তর্জাতিক মানবিক জাহাজ ম্যাডলিন গাজার উদ্দেশ্যে রওনা দিয়ে ইসরায়েলি বাধার মুখে পড়েছে। তবে যে কোনো মুহূর্তে বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার শঙ্কায় রয়েছে জাহাজটি। মানবাধিকার সংগঠনগুলো জানায়, যদি আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী হামলা চালায় বা বাধা দেয়, তাহলে তা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, জাহাজটিকে কোনোভাবেই গাজায় পৌঁছাতে দেওয়া হবে না। সেনাবাহিনীকে এর জন্য যে কোনো ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়ার সবচেয়ে বড় শত্রুর তালিকা থেকে সরে গেল যুক্তরাষ্ট্রের নাম। তার বদলে এখন জায়গা করে নিয়েছে জার্মানি। দীর্ঘ ১৩ বছর পর এই তালিকায় বড় পরিবর্তন এনেছে লেভাদা সেন্টারের এক জরিপ। সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে উঠে এসেছে বেলারুশ, চীন, কাজাখস্তান, ভারত এবং উত্তর কোরিয়ার নাম। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একের পর এক মার্কিন প্রেসিডেন্টের সম্পর্ক ছিল উত্তেজনাপূর্ণ। ওবামার সময় ক্রিমিয়া দখল, ট্রাম্পের সময় রুশ হস্তক্ষেপের অভিযোগ, আর বাইডেনের নেতৃত্বে সরাসরি ঘাতক আখ্যা ও ইউক্রেন যুদ্ধ ঘিরে কঠোর অবস্থান। প্রশাসন বদলালেও পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত থেকেই গেছে ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে। এবার দিন বদলের সঙ্গে পালাক্রমে বদলেছে সম্পর্কের অনুপাত। রাশিয়ার সবচেয়ে বড় শত্রুর তালিকা থেকে সরে গেল যুক্তরাষ্ট্রের নাম। লেভাদা সেন্টারের জরিপ বলছে মাত্র 40% রুশ এখন যুক্তরাষ্ট্রকে প্রধান শত্রু মনে করে। গত বছরের তুলনায় যা 36% কম। এই পরিবর্তনের পেছনে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন এবং ইউক্রেন যুদ্ধ ইস্যুতে হোয়াইট হাউসের কূটনৈতিক উদ্যোগকে কারণ হিসেবে দেখছে সংস্থাটি।
জরিপ অনুযায়ী এখন সবচেয়ে বড় শত্রু দেশ হিসেবে ৫৬% রুশ নাগরিকের চোখে জার্মানি, এর পরই ৪৯% চোখে যুক্তরাজ্য এবং ৪৩% কাছে ইউক্রেন। ২০২২ সালের আগে জার্মানিকে শত্রু মনে করত মাত্র ১৬% রুশ, কিন্তু চ্যান্সেলর ফ্রিডরিক মের্স দায়িত্ব নেয়ার পর ইউক্রেনকে অস্ত্র সহায়তা বাড়ানো এবং মস্কোর অভ্যন্তরে হামলার সক্ষমতা রাখে এমন ক্ষেপণাস্ত্র সরবরাহের হুমকি পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, জার্মানি এখন যুদ্ধের সরাসরি অংশীদার, আর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে তারা আবারও ধ্বংসের দিকে হাঁটছে বলে হুঁশিয়ারি দেন তিনি। এই জরিপে রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে উঠে এসেছে বেলারুশ, চীন, কাজাখস্তান, ভারত এবং উত্তর কোরিয়ার নাম। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেনের নিপ্রো শহরে প্রবেশের দাবি রাশিয়ার। রুশ বোমারু বহরের 1/3 ধ্বংসের পাল্টা দাবি জেলেনস্কির। যুদ্ধে নতুন মোড় বলছেন বিশ্লেষকরা। ইতালিতে চলছে রেফারেন্ডাম 2025 বা গণভোট। আদালতের নির্দেশে 2 দিনব্যাপী এই গণভোটে নাগরিকত্ব আইনসহ 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর মত দিচ্ছেন ভোটাররা। প্রস্তাব পাশ হলে লাভবান হবেন প্রায় 15 লাখ বিদেশি নাগরিক, যার মধ্যে অন্তত 60,000 বাংলাদেশি প্রবাসী। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। ইতালিতে স্থানীয় সময়ে রোববার সকাল 7টা থেকে রাত 11টা এবং সোমবার সকাল 7টা থেকে বিকেল 3টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে গণভোট। 5টি আলাদা ব্যালটে ভোটাররা জানাচ্ছেন হ্যাঁ বা না। বড় কোম্পানিতে বেআইনি ছাঁটাই প্রতিরোধ, ক্ষতিপূরণ নিশ্চিতকরণ, কাজের চুক্তি সুরক্ষা, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় সরাসরি পক্ষ নির্ধারণ এবং বহুল আলোচিত নাগরিকত্ব আবেদনের সময়সীমা 10 বছর থেকে 5 বছরে নামানোর প্রস্তাব। প্রস্তাবগুলোর পেছনে রয়েছে বিরোধী দলগুলোর উদ্যোগ। গত ডিসেম্বরে সংসদে বিল পাশ না হওয়ায় তারা রাস্তায় নেমে সংগ্রহ করেন লাখো স্বাক্ষর। 40 লাখ মানুষ কাজের ক্ষেত্রে সংস্কারের পক্ষে আর 6.5 লাখ নাগরিকত্ব আইন বদলের পক্ষে সই দেন। বিষয়গুলো পর্যবেক্ষণ করে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত গণভোটের হাতেই তুলে দেয়। প্রস্তাব পাশ করতে হলে যে কোনো একটির পক্ষে মোট ভোটারের অন্তত 50% সমর্থন প্রয়োজন। শ্রমজীবীদের জন্য 2টি ধারা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বহিরাগতদের দৃষ্টি এখন একটাই, নাগরিকত্ব আইন সংশোধন। পাশ হলে স্বল্প সময়েই ইতালিয়ান নাগরিকত্ব পাবেন অন্তত 15 লাখ অভিবাসী, যার মধ্যে রয়েছেন প্রায় 60,000 বাংলাদেশি। 2টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তা হচ্ছে, যদি এই নির্বাচনের ফলাফল হায়ের পক্ষে বেশিও হয় অথবা নায়ের পক্ষেও যদি বেশি হয়, হায়ের পক্ষে বেশি হলেও এটি কার্যকর হবে না যদি মোট ভোটারদের 51% ভোট না দেন। অন্যদিকে যদি নায়ের পক্ষে বেশি পড়ে, সেক্ষেত্রে যদি 51% কম ভোট পড়ে, তাহলেও এই নির্বাচনটি বাতিল বলে গণ্য হবে। আমরা আশা করব যে একটি ভালো ফলাফল বেরিয়ে আসবে। আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা হলো পাসপোর্টের উপরে 5 বছর আর 10 বছর। দয়া করে যারা আমরা ইতালিয়ান পাসপোর্ট আছে সবাই ভোট দিতে যাব এবং সি ভোটারে করব। ইতালিতে রিফারেন্ডাম হচ্ছে, যেমন 5 বছরে পাসপোর্ট জমা নেওয়া, আরো 4টা বিষয়, টোটালে 5টা বিষয়। তা আমরা তার পক্ষেই ভোট দিই। তাই প্রবাসীদের একটাই প্রত্যাশা, হ্যাঁ ভোটের মাধ্যমে খুলে যাক নাগরিকত্বের দরজা। সময় সংবাদ। নিপ্রো শহরের প্রবেশের দাবি করেছে রাশিয়া, যদিও ইউক্রেন এই দাবি প্রত্যাখ্যান করেছে। কিয়েভের স্পাইডার ওয়েব নামের অভিযানে কৌশলগত রুশ বোমারু বহরের 1/3 ধ্বংসের দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। দেখা যায় রুশ সেনারা সেখানে তাদের জাতীয় পতাকা উত্তোলন করছেন। পাশাপাশি রাশিয়া ইউক্রেনের সুমি অঞ্চলেও অগ্রগতি দেখিয়েছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিপ্রো অঞ্চল দখলের বিষয়ে রাশিয়া মিথ্যা খবর রটাচ্ছে। যদিও পরিস্থিতি স্পষ্ট নয়, তবে রাশিয়ার দাবি সত্যি হলে এটি ইউক্রেনীয় বাহিনীর জন্য একটি বড় ধাক্কা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্যে ইস্তাম্বুল চুক্তির অধীনে ইউক্রেনীয় সেনাদের 1212টি মৃতদেহ হস্তান্তরের দাবি করেছে রাশিয়া। তবে কিয়েভের আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষায় আছে মস্কো। এদিকে ইউক্রেনের স্পাইডার ওয়েব নামের এক গোয়েন্দা অভিযানে রাশিয়ার কৌশলগত বোমারু বহরের 1/3 ধ্বংসের দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র এই দাবির সঙ্গে পুরোপুরি একমত না হলেও প্রায় 10টি যুদ্ধবিমান ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই যৌথ মহড়া চালিয়েছে তাইওয়ানের সামরিক বাহিনী ও কোস্টগার্ড।
চীনের ক্রমবর্ধমান পরোক্ষ আগ্রাসন সম্মিলিতভাবে প্রতিরোধ করাই মহড়ার লক্ষ্য বলে জানানো হয়। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং বলেন, জনগণের নিরাপত্তা রক্ষায় সদা প্রস্তুত দ্বীপটির কোস্টগার্ড। স্থানীয় সময় রোববার তাইওয়ানের কাওশিং এলাকায় কোস্টগার্ড ও সামরিক বাহিনী যৌথভাবে মহড়া চালায়। নিজেদের সক্ষমতা বাড়াতে এই অনুশীলন বলে জানায় কর্তৃপক্ষ। মহড়া পরিদর্শন করেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং। এ সময় তিনি বলেন, বিভিন্নভাবে চীন অঞ্চলটিতে হস্তক্ষেপ করছে, তাই চীনের যে কোনো হুমকির মোকাবেলায় এই মহড়া। কোস্টগার্ড সদস্যরা তাইওয়ানের জনগণের জীবন ও নিরাপত্তা রক্ষায় সবসময় প্রস্তুত বলে জানান তিনি। এছাড়া অঞ্চলটির স্থিতিশীলতা ও প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সরকার সব বিভাগের শক্তি একত্রিত করবে বলেও জানান লাই চিং। সরকার জাতীয় নিরাপত্তা রক্ষায় সমস্ত বিভাগকে একত্রিত করে তাদের শক্তিকে কাজে লাগাবে। তাইওয়ানের স্থিতিশীলতা ও সহনশীলতা আরো দৃঢ় করা হবে। আমাদের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় এই পদক্ষেপ অব্যাহত থাকবে। মহড়ায় হেলিকপ্টার দিয়ে আকাশে টহল দেওয়ার পাশাপাশি নৌবাহিনীর জাহাজ দিয়ে বিভিন্ন অভিযানের অনুশীলনও করা হয়। মহড়ায় অত্যাধুনিক জাহাজের পাশাপাশি নৌবাহিনীর তুংচিয়াং শ্রেণীর যুদ্ধ জাহাজ অংশ নেয়। এ জাহাজগুলো অত্যন্ত দ্রুতগামী, সেই সঙ্গে বড় যুদ্ধ জাহাজকে মোকাবেলা করতে সক্ষম বলে দাবি তাইওয়ানের। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান বারবার অভিযোগ করে আসছে, পরিকল্পিতভাবে তাইওয়ানের ওপর চাপ সৃষ্টি করছে চীন। সমুদ্রের নিচে কেবল কাটা, অবৈধভাবে বালু খনন সহ নানাভাবে চীন সরকার তাইওয়ানে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ তাইপের। অর্চিতা শেহসিন, সময় সংবাদ। নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্ক। এদিকে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার বাজেট কমানোর কারণে ধ্বংসের মুখে প্রতিষ্ঠানটি। যদিও বিশ্লেষকরা বলছেন, ক্ষমতা আর অর্থের দ্বন্দ্বে বলি হচ্ছে দুজনেরই ব্যবসা। টেসলার শেয়ার কমেছিল 14% আর ট্রাম্পের মিডিয়া ব্যবসা নেমেছিল 8%। মার্কিন ধনকুবের ইলন মাস্ক আর নিজের ক্ষমতা ও জনপ্রিয়তার যথাযথ ব্যবহার করে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সম্প্রতি ট্রাম্পের $2.4 ট্রিলিয়ন ব্যয় বাজেটকে বিকৃত ও জঘন্য বলে সমালোচনা করেন মাস্ক। পাল্টা জবাবে ট্রাম্প হুমকি দেন মাস্কের কোম্পানিগুলোর ফেডারেল কন্ট্রাক্ট বাতিল করার। এর ফলশ্রুতিতে দুই মিত্রের সম্পর্ক যায় ভেস্তে। ট্রাম্পের বিরুদ্ধে অ্যাপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন মাস্ক, এমনকি দাবি করেন ট্রাম্পের অভিশংসনেরও। এরই মধ্যে মাস্ক এক্সে এক জরিপ চালান, যেখানে 80% মানুষ নতুন রাজনৈতিক দলের পক্ষে মত দেন। এরপর মাস্ক ঘোষণা দেন, জনগণ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, গঠন করা হবে নতুন রাজনৈতিক দল, আর দলটির প্রস্তাবিত নাম আমেরিকা পার্টি। কিন্তু এই দ্বন্দ্বের চরম খেসারত দিতে পারে নাসা। ট্রাম্প প্রশাসনের নতুন বাজেটে 40টি মহাকাশ মিশন বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে। এ কারণে বাজেট কমছে প্রায় অর্ধেক। বাতিল হতে পারে প্লুটো ও মঙ্গল গ্রহে চালু থাকা মিশন সহ জলবায়ু পর্যবেক্ষণের প্রকল্পগুলো। ইউরোপীয় মহাকাশ সংস্থার সঙ্গেও অনেক যৌথ প্রকল্প এখন অনিশ্চয়তার মুখে। ট্রাম্প মাস্ক সংঘাতে কাঁপছে শেয়ার বাজারও। টেসলার দরপতন 14%, ট্রাম্প মিডিয়ার 8% নেমেছিল। আর সেই সুযোগে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেব কৌতুক করে বলেন, ট্রাম্প মাস্কের শান্তি চুক্তি করিয়ে দেবে রাশিয়া, তবে শর্ত শুধু একটাই, পারিশ্রমিক হিসেবে দিতে হবে স্টারলিংকের শেয়ার। নাদিম মারজান, সময় সংবাদ। ইসরায়েলের পরমাণু স্থাপনা, প্রতিরক্ষা সক্ষমতা এবং আন্তর্জাতিক সম্পর্ক সংক্রান্ত হাজার হাজার গোপন নথি সংগ্রহের দাবি করেছে ইরানের গোয়েন্দা বিভাগ। যে কোনো সময় এ নথি ফাঁস করে দেওয়ার হুমকিও দিয়েছে তেহরান, যদিও ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি। এদিকে ইরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ করতে দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলের আপত্তি শুরু থেকেই লক্ষ্য করা যায়। এমনকি ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে তেহরানে সামরিক হামলার হুমকিও দিয়েছে তেল আবিব। তবে এবার ইসরায়েলের গুরুত্বপূর্ণ পারমাণবিক নথি সংগ্রহের দাবি করেছে ইরান। দেশটির গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দাবি করেন, তাদের হাতে ইসরায়েলের একটি গোপন গুপ্তধন রয়েছে। খাতিব বলেন, এটি এমন এক বিশাল তথ্য ভাণ্ডার যার ভেতরে রয়েছে ইসরায়েলের পরমাণু স্থাপনাসমূহ, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে তাদের সম্পর্ক, এমনকি প্রতিরক্ষা সক্ষমতা সংক্রান্ত স্পর্শকাতর নথিপত্র। শিগগিরই এই নথি ফাঁসের হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
প্রতিবেদনে দাবি করা হয় হাকিরিয়া নামক কৌশলগত এলাকায় অবস্থিত ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেনা সদর দফতর থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়। ধারণা করা হচ্ছে সাইবার ও মানব গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে এই চাঞ্চল্যকর অভিযান পরিচালিত হয়েছে। ইসরায়েল এর মধ্যে গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 জন যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ তারা ইরানিদের নির্দেশে নজরদারি ক্যামেরা বসাতে গিয়ে ধরা পড়েন। ইরানের দাবি ইসরায়েলের বিরুদ্ধে এটি ইতিহাসের সবচেয়ে বড় গোয়েন্দা অভিযান। এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। বিশ্লেষকদের মতে এই তথাকথিত গোয়েন্দা সাফল্য যদি সত্য হয় তাহলে তা শুধু তেহরান তেল আবিবের ছায়াযুদ্ধে নয়, গোটা মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে প্রভাব ফেলবে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেবেন না, এমনকি শান্তিপূর্ণ উদ্দেশ্যেও না। এর আগে আন্তর্জাতিক আণবিক সংস্থা ইরানের পারমাণবিক উপাদানের মজুত নিয়ে শঙ্কা প্রকাশ করে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। ভয়াবহ দাবানলে পুড়ছে ভারতের জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ বনাঞ্চল। দাবদাহের মধ্যে আগুন ছড়াতে থাকে দ্রুত, তবে সময় মতো পৌঁছে নিয়ন্ত্রণে আনে বন বিভাগের কর্মীরা। স্থানীয় সময় রোববার রেয়াসি জেলার ঘন জঙ্গলে হঠাৎ ছড়িয়ে পড়ে আগুন। প্রচণ্ড তাপে শুকিয়ে যাওয়া পাতায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে লেলিহান শিখা। বন বিভাগের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে শুরু করেন। ঘটনাস্থলে ছুটে যান বন বিভাগ, সামাজিক বনায়ন ও ফরেস্ট প্রোটেকশন ফোর্সের সদস্যরা। গ্রীষ্মের এই সময়টাতেই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে বনাঞ্চল। মাটিতে ছড়িয়ে থাকা শুকনো পাতায় সামান্য একটি স্ফুলিঙ্গই তৈরি করতে পারে ধ্বংসাত্মক আগুন। প্রকৃতির উপর নেমে আসে বিপর্যয়। প্রচণ্ড গরমে বিপর্যস্ত রাজধানী নয়াদিল্লি সহ ভারতের বেশ কয়েকটি অঞ্চল। তাপমাত্রা আরও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস। আপাতত বৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকলেও মাসের শেষের দিকে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূর্যের তাপে উত্তপ্ত চারিদিক। মাথায় স্কার্ফ জড়িয়ে কিংবা ছাতা নিয়ে গরম থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছেন বাসিন্দারা। এমন নাজেহাল চিত্রের দেখা মিলল ভারতের নয়াদিল্লিতে। স্থানীয় সময় শনিবার থেকেই রাজধানীতে তাপমাত্রা বাড়তে শুরু করে বলে জানায় আবহাওয়া দফতর। রাজধানীর পাশাপাশি ভারতের আরও বেশ কয়েকটি অঞ্চলেও গরমের নাজেহাল দশা বাসিন্দাদের। দিল্লির আয়নগর স্টেশনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 41.2 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে প্রয়াগরাজ শহরে তাপমাত্রা পৌঁছায় 43.2 ডিগ্রি সেলসিয়াসে। ভারতের পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে আগামী কয়েকদিনের মধ্যে হিটওয়েভ পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানায় কর্তৃপক্ষ। আমাদের অনুমান অনুযায়ী নয়াদিল্লিতে তাপমাত্রা আরো 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এতে আগামী 3-4 দিনের মধ্যে তাপমাত্রা 43 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। প্রয়াগরাজে ভীষণ গরম পড়েছে। আমরা বাধ্য হয়ে রোজগারের জন্য বাইরে বের হচ্ছি, তা না হলে খাবো কি? মানুষজন গরম এড়াতে ঘরের বাইরেই থাকছে। আপাতত এমন উত্তপ্ত তাপমাত্রা বহাল থাকলেও মাসের শেষের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। উৎসব মুখর পরিবেশে জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হয়েছে পথ সাংস্কৃতিক উৎসব কার্নিভাল ডেয়ার কুলটুর। আয়োজনে প্রতি বছরের মতো এবারও অংশ নেয় প্রবাসী বাংলাদেশিরা। কেমন ছিল বার্লিনে এবছরের কার্নিভাল, জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। নানা দেশের ঐতিহ্য, শিল্প ও লোকজ সংস্কৃতির নানা দিক দর্শনার্থীদের কাছে তুলে ধরার অন্যতম বর্ণিল আয়োজন পথ সাংস্কৃতিক উৎসব কার্নিভাল ডেয়ার কুলটুর। এই উৎসবের 27তম আসরে স্বাগতিক জার্মানি ছাড়াও বিশ্বের প্রায় নানা দেশের 64টি দলের হয়ে 4000 শিল্পী ও কলাকুশলী অংশ নেন। এমন দারুণ উৎসবে অংশ নেয় জার্মানিতে বসবাসরত প্রবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বেঙ্গালিশে কুলটুর ফোরাম। এদিন প্রবাসীরা লাল, হলুদ, সবুজ পাঞ্জাবি ও নারীরা পরে এসেছিলেন বর্ণিল শাড়ি। সেই সঙ্গে দেশীয় লোকজ সঙ্গীত ও নৃত্য প্রশংসা কুড়ায় লাখো দর্শকের। কার্নিভাল অসাম্প্রদায়িক, আমরা সবাই মিলে মিশে ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে নাচি। বিভিন্ন দেশের সাথে আমরা বাংলাদেশ তাদের সাথে
একসাথে যোগ হয়ে নিজেদের সংস্কৃতিকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে পারে, অবশ্যই আমরা আনন্দিত। হ্যানোভার থেকে এসেছি প্রতি বছরের মতো এবারও এখানে বাংলাদেশকে প্রেজেন্ট করতে। আমরা প্রতি বছরের মতো এবারও আমাদের বিখ্যাত কার্নিভালটা কইতে আমরা অংশগ্রহণ করছি। এই বছরের পথ সাংস্কৃতিক উৎসবটিতে ছিল বরাবরের মতোই কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল নিরাপত্তা বাহিনীর কয়েক হাজার সদস্য। হাজার বছরের লোকজ সংস্কৃতি বাংলাদেশের অমূল্য সম্পদ। এই সম্পদ ছড়িয়ে যাবে বিশ্বের সবখানে, এমন প্রত্যাশা বার্লিনের কার্নিভালে যোগ দেওয়া সকল প্রবাসীদের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। উত্তর লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ডের মুখোমুখি বিক্ষুব্ধ জনতা। গুলি, টিয়ারশেল ও লাঠি পেটায় দমনের চেষ্টা, বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, ট্রাম্পের পদত্যাগ দাবি। আবারও উত্তপ্ত ভারতের মণিপুর। মেইতেই যুব সংগঠনের নেতাদের গ্রেফতারের খবরে বিক্ষোভ, মুক্তির দাবি। পরিস্থিতি সামলাতে কারফিউ জারি, কয়েকটি জেলায় বন্ধ ইন্টারনেট। এবং গাজা ইসরায়েলি হামলায় একদিনে নিহত 41। হামাস নেতা মোহাম্মদ সিনওয়ারের মরদেহ উদ্ধারের দাবি। তেল আবিবের নিয়ন্ত্রণে ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।